পীর সাহেবের কাছে থাকার সময়ই খবর পেলাম দাদাজানের বাড়িতে মিলিটারি এসে উঠেছে। মিলিটারি ক্যাপ্টেন ঘাঁটি হিসেবে বাড়ি পছন্দ করেছেন। তাদের নিরাপত্তার জন্য বাড়ির চারিদিকের সব গাছপালা কাটার নির্দেশ দেওয়া হয়েছে। ধীরেন কাকা ও তার স্ত্রীকে যে মিলিটারিরা গুলি করে মেরে ফেলেছে এই খবর তখনও আসেনি। দাদাজান আমাকে রেখে চলে গেলেন। যাওয়ার আগে অনেকক্ষণ জড়িয়ে ধরে কাঁদলেন। আমার হাতে 100 টাকার নোটে 2000 টাকা দিলেন এবং আমাকে অবাক করে দিয়ে বললেন, আমার ব্যক্তিগত পিস্তলটা তোকে দিয়ে যাচ্ছি, ভালো করে দেখে নে। 12 রাউন্ড গুলি ভরা আছে। সেফটি ক্যাচ লাগানো অবস্থায় ট্রিগার চাপলে গুলি হবে না। সেফটি ক্যাচ কিভাবে খুলতে হয় দেখ, এইভাবে। আমি বললাম, সেফটি ক্যাচ খোলার কায়দা জেনে আমি কি করব? কাকে আমি গুলি করে মারব? দাদাজান বললেন, কাউকে মারবি না, জিনিসটা জানা থাকলো। আমি বললাম, তুমি কোথায় যাবে? দাদাজান বললেন, জানি না কোথায় যাব, ঢাকায় যেতে পারি। মিলিটারিরা তোমার বাড়ি দখল করে বসে আছে, তাদের কিছু বলবে না? না। পীর সাহেবের এই বাড়িতে আমি কতদিন থাকব? মিলিটারির গোষ্ঠী বিদায় না হওয়া পর্যন্ত থাকবি। আমি মাঝে মধ্যে এসে খোঁজ নেব। পিস্তলটা লুকিয়ে রাখবি। পিস্তলের বিষয়টা কেউ যেন না জানে, কেউ জানবে না। পীর সাহেবের বাড়িতে আমার জীবন শুরু হলো। খুব কষ্টকর জীবন তা না। দোতলার সর্ব উত্তরের একটা ছোট্ট ঘর আমাকে দেয়া হলো। ঘরে একটাই জানালা। এই জানালা দিয়ে কিছুই দেখা যায় না। জানালার সামনেই বট গাছের সাইজের একটা কড়ই গাছ। ঘরে আমি একা থাকি। শুধু রাত্রে সালমা নামের মধ্যবয়স্ক এক দাসী মেঝেতে পাটি পেতে ঘুমায়। তার চেহারা কদাকার, মুখে বসন্তের দাগ, একটা চোখ নষ্ট। মানুষ হিসেবে সে অসাধারণ। মানসিক সৌন্দর্যের কাছে তার শারীরিক ত্রুটি সম্পূর্ণ ঢাকা পড়েছিল। প্রথম রাতেই সে আমাকে বলল, আম্মাজি, আপনি ভয় খাইয়েন না, আমি আছি। আমি বললাম, ভয় পাবো কি জন্য? সালমা বলল, আপনার বয়স অল্প, আপনি হুরের মতন সুন্দর, কিংবা কে বলবে হুরের চেয়েও সুন্দর। আমি তো আর হুর দেখি নাই। আপনার মতো মেয়ে ছেলের কাঁইকে কাঁইকে বিপদ। আপনি সাবধানে চলবেন। আমার একটাই নয়ন, এই নয়ন আপনার উপর রাখলাম। আমি বললাম, একটা নয়ন আমার উপর রেখে দিলে কাজকর্ম করবেন কিভাবে? তার চেয়েও বড় কথা, নয়ন আপনি আমার উপর রাখছেন কি জন্য? সালমা বলল, ছোট মার হুকুম। ছোট মা হলো পীর সাহেবের দ্বিতীয় স্ত্রী। তার নাম জুলেখা বিবি। তার একটিই সন্তান, জাহাঙ্গীর। জাহাঙ্গীর কোরআনে হাফেজ। জুলেখা বিবি আরামে ও আলস্যে সময় কাটান। বেশিরভাগ সময় চুল ইলিয়ে উবু হয়ে বসে থাকেন। তখন তার গায়ের কাপড় ঠিক থাকে না, কিন্তু এই নিয়ে তার কোনো মাথা ব্যথাও দেখা যায় না। মনে হয় তিনি তার সুন্দর শরীর দেখাতে পছন্দ করেন। তার মতো রূপবতী মেয়ে আমি কম দেখেছি। প্রায় নগ্ন এই মহিলাকে একজন দাসী তার চুলে বিড়ি দিয়ে দেয়, চুলে উকুন বাছে। সপ্তাহে 2 দিন বাটা মেহেন্দির মাথায় দিয়ে দেয়। আরেকজন দাসী তার পায়ের পাতায় তেল ঘষে। এই দাসীরাই তার কাজা নামাজ আদায় করে। রোজার সময় তার হয়ে রোজা রাখে। তিনি নামাজ রোজা কিছুই করেন না। এই অদ্ভুত মহিলার ওপর প্রতি অমাবস্যার রাতে কিসের যেন আসর হয়। তখন তিনি জন্তুর মতো গোঁ গোঁ শব্দ করতে থাকেন। তার মুখ দিয়ে লালা পড়ে। তিনি পুরুষের গলায় বলেন, শৈল গরম হইছে, শৈলে পানি দে, বরফ পানি দে। তখন তার গায়ে বালতি বালতি বরফ পানি ঢালা হয়। অমাবস্যা উপলক্ষ করেই বরফ কল থেকে চাক চাক বরফ কেনা হয়। আসরগ্রস্ত অবস্থায় তার 3 দাসী ছাড়া অন্য কেউ সামনে যায় না। পীর বাড়িতে আমার জীবনযাত্রাটা বলি। সূর্য ওঠার আগে সালমা আমাকে ডেকে তোলে, আমাকে ঘাটে নিয়ে যায় গোসল করার জন্য। ঠান্ডায় গোসলের এই কাজ খুব কষ্টকর। পুকুর ভর্তি বালি মাছ। গোসলের সময় এই মাছ সারাক্ষণ গায়ে ঠোকর দেয়, বিশ্রী লাগে। ফজরের আজানের পরপর নামাজের জন্য দাঁড়াতে হয়। ইমামতি করেন পীর সাহেব। মেয়েদের ও 12 বছরের নিচের বালকদের আলাদা নামাজের ব্যবস্থা। পুরুষদের নামাজ ও মেয়েদের নামাজ একসঙ্গেই হয়, তবে মাঝখানে দেয়াল আছে। নামাজের সময় মেয়েরা ইমাম সাহেবকে দেখতে পারে না, তবে তার কথা শুনতে পারে। ফজরের নামাজের পরপর মেয়েরা যে যার ঘরে চলে যায়। এই সময় বাধ্যতামূলকভাবে সবাইকে কোরআন পাঠ করতে হয়। সকালে নাস্তার ডাক এলে কোরআন পাঠ বন্ধ হয়। নাস্তা হিসেবে থাকে রাতের বাসি পোলাও ও বাসি মাংস। জোহরের নামাজের পর দুপুরের খাওয়ার ডাক আসে। দুপুরে গণখাবার রান্না হয়। প্রতিবারই 150 থেকে 200 জন মানুষ খায়। বাড়ির মেয়েরা এই খাবার খেতে পারে, কিংবা নিজেদের জন্য মাছ, ডাল, সবজিও খেতে পারে। এশার নামাজের পর রাতের খাবার। রাতের খাবার পীর বাড়ির বাইরের কেউ খেতে পারে না।
জিনেরা রাতের খাবারে অংশগ্রহণ করে বলে রাতে সব সময় পোলাও ও মাংস থাকে, গরুর মাংস না, খাসি কিংবা মুরগি। জিনেরা নাকি গোমাংস পছন্দ করে না। আমি সালমাকে বললাম, জিনেরা রাতে খেতে আসে? সালমা বলল, সব দিন আসে না, মাঝে মধ্যে আসে। পীর বাবার জিন সাধনা, এই কারণেই আসে। মাসে একবার জিন মিলাদ পড়ায়। আপনি জিন দেখেছেন? আমি জিন দেখি নাই, তবে একবার তারার মিলাদে ছিলাম। জিনের ক্যানক্যানা মেয়ে ছেলের মতন গলা। মিলাদের শেষে জিন মুলকের তবারক ছিল, সবুজ কিশমিশ। খেতে কেমন? মিষ্টি, তবে সামান্য ঝালভাবও আছে। আপনি যখন আছেন তখন জিনের মিলাদ নিজের চোখে দেখবেন। জিন মুলুকের ফল ফ্রুট ইনশাল্লাহ খাবেন। পীর বাবার সঙ্গে এক সন্ধ্যাবেলায় মিলিটারি ক্যাপ্টেন দেখা করতে এলেন। তার নাম শামস আরমান, সবাই ডাকত ক্যাপ্টেন শামস। জিনের মিলাদ দেখার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করলেন। পীর বাবা ক্যাপ্টেন সাহেবের আগ্রহ দেখে বিশেষ ব্যবস্থায় জিনের মিলাদের আয়োজন করলেন। ক্যাপ্টেন সাহেবের আগমন উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন হলো। দুটি খাসি জবে করা হলো, খাসির রেজালা, মুরগির রোস্ট এবং পোলাও। ক্যাপ্টেন সাহেবের উপস্থিতির কারণে জিনের মিলাদে বাড়ির মেয়েরা উপস্থিত থাকতে পারল না। ক্যাপ্টেন সাহেব জিনের মিলাদ দেখে হতভম্ব হয়ে গেলেন। এরপর থেকে তিনি প্রায়ই পীর বাবার হুজরাখানায় আসতে শুরু করলেন। ক্যাপ্টেন সাহেবের আগ্রহে পীর বাবার খাতিমনগরের শান্তি কমিটির চেয়ারম্যান হয়ে গেলেন। হুজরাখানার সবাই খুশি। পাকিস্তানের সেবা করার সুযোগ পাওয়া গেল। এই প্রথম হুজরাখানার মূল গেটে পাকিস্তানের পতাকা উঠতে লাগলো। পতাকাটা অদ্ভুত। পতাকার মাথায় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বাঁধাই করা ছবি, তার নিচে পতাকা। সারা দেশে তখন ভয়ঙ্কর অবস্থা চলছে। দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য পালিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে। মিলিটারিরা নির্বিচারে মানুষ মারছে, মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, আর আমরা আছি পরম সুখে। পীর বাবার হুজরাখানা সমস্ত ঝামেলা থেকে মুক্ত। এখানে প্রতি জুম্মাবারে পাকিস্তানের জন্য দোয়া করা হয়, মিলাদ হয়। একবার খবর পাওয়া গেল জিনেরা বাগদাদে বড় পীর সাহেবের মাজারে মিলাদ করেছে। তারা জানিয়েছে বাংলাদেশ কখনো স্বাধীন হবে না, দুষ্কৃতিকারীরা সবাই মারা পড়বে। জিনেরা নাকি মানুষের চেয়েও কিছু কিছু বিষয়ে উন্নত, তারা ভবিষ্যৎ দেখতে পারে। জুন মাসের 8 তারিখ দুপুরে পীর বাবা আমাকে ডেকে পাঠালেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। হুজরাখানায় তিনি ছাড়া আর কেউ নেই। তার এক হাতে তসবি, অন্য হাতে হুক্কার নল। পীর বাবা বললেন, তোমার সঙ্গে কি কখনো পাকিস্তানি মিলিটারি ক্যাপ্টেন শামসের দেখা হয়েছে? আমি বললাম, না। পীর বাবা বিরক্ত গলায় বললেন, ভাবনা চিন্তা করে জবাব দাও। তিনি অবশ্যই তোমাকে দেখেছেন। তুমি আম বাগানে আম কুড়াতে গিয়েছিলে, তোমার সঙ্গে আরেকজন ছিল। জি, সালমা ছিল। আমরা পেছনের গেট দিয়ে বাগানে গিয়েছিলাম। বোরকা ছিল না? জি না। ক্যাপ্টেন শামস তোমাকে দেখেছেন এবং আমার কাছে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। তুমি দেশের অবস্থা জানো না। দেশের যে অবস্থা তাতে পাকিস্তানি মিলিটারির প্রস্তাব অগ্রাহ্য করা অসম্ভব। আমি চুপ করে বসে আছি। পীর বাবাও চুপ করে আছেন, তামাক টেনে যাচ্ছেন। এক সময় তিনি নীরবতা ভঙ্গ করে ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমি ক্যাপ্টেন সাহেবকে বলেছি এই মেয়েটির আমার ছেলে জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ হয়েছে। মিথ্যে কথা বলেছি। মহাবিপদে জীবন রক্ষা করার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। তোমাকে যে কোথাও পাঠাবো সেই উপায় নাই। তোমার পিতা কোথায় আছেন তাও জানি না। এমন অবস্থায় জাহাঙ্গীরের সঙ্গে তোমার বিবাহ দেওয়া ছাড়া আমার আর উপায় নাই। আগামী শুক্রবার বাদ জুম্মা তোমার বিবাহ। এখন সামনে থেকে যাও। একটা কথা মনে রাখবা, যা ঘটে আল্লাহ পাকের হুকুমেই ঘটে। তার হুকুমের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নাই। জাহাঙ্গীরের সঙ্গে তোমার বিবাহ আল্লাহর হুকুমেই হবে, আমার হুকুমে না। আমাকে ঘরে তালা বন্ধ করে রাখা হলো। শুক্রবার বাদ জুম্মা 10,001 টাকা কাবিনে আমার বিয়ে হয়ে গেল। এতদিন জানতাম মেয়ে 3বার কবুল না বলা পর্যন্ত কবুল হয় না। সেদিন জানলাম লজ্জাবশত যেসব নারী কবুল বলতে চায় না তারা রেহেলের ওপর রাখা কোরআন শরীফ 3বার স্পর্শ করলেই কবুল হয়। আমার হাত ধরে জোর করে 3বার কোরআন শরীফ ছুঁয়ে দেওয়া হলো। বিয়ের অনুষ্ঠান শেষ হতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, আর তখন শুরু হলো নানান ঝামেলা। একদল মুক্তিযোদ্ধা হুজরাখানা লক্ষ্য করে এলোপাথারি গুলি করা শুরু করলো। মুক্তিযোদ্ধা নামে একটা দল যে তৈরি হয়েছে, তারা যুদ্ধ করছে, এই বিষয়ে আমি কিছুই জানতাম না। মুক্তিযোদ্ধারা কিছুক্ষণ গুলি করে চলে গেল। তাদের গুলিতে কারো কিছু হলো না।
শুধু ইরাজ মিয়া নামের একজনের হাতের কবজি উড়ে গেল। সে বিকট চিৎকার শুরু করলো, আম্মাজি আমারে বাঁচান, আম্মাজি আমারে বাঁচান। মুক্তিযোদ্ধাদের ভয়ে কেউ তাকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে গেল না। ক্যাপ্টেন শামস জিপে করে দলবল নিয়ে এলেন। মিলিটারিরা আকাশের দিকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুঁড়ে চলে গেল। সে রাতে অমাবস্যা ছাড়াই জুলেখা বিবির উপর জিনের আসর হলো। আজকের আসর অন্য দিনের চেয়েও ভয়াবহ। তিনি পুরুষের গলায় চেঁচাতে লাগলেন, শৈল জ্বল্লা যায়, বরফ পানি দে, বরফ পানি দে। ঘরে বরফ নেই। দাসীরা তার গায়ে কলসি কলসি পানি ঢালতে লাগলো। তাতে তার জ্বলুনি কমল না। একতলার একটা বড় ঘরে পালঙ্কের উপর আমি বসে আছি। স্বামীর জন্য অপেক্ষা। এই ঘরেই বাসর হবে। ঘরে আগরবাতি জ্বালানো হয়েছে। বাসরের আয়োজন বলতে এতটুকুই। আমার স্বামী হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর এলেন শেষ রাত্রে। তাকে বিব্রত ও ক্লান্ত দেখাচ্ছে। আগে তিনি যেমন আমার দিকে চোখ তুলে তাকাতেন না, এখনও তাকাচ্ছেন না। তিনি খাটে বসতে বসতে কয়েকবার হাই তুললেন। আমি সহজ ভঙ্গিতে বললাম, ইরাজ মিয়ার চিৎকার শোনা যাচ্ছে না। সে কি মারা যাচ্ছে? তিনি হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা। উনার ইচ্ছা ছাড়া কিছু হয় না। আমি বললাম, এখন আপনাকে একটা জিনিস দেখাবো। আপনি ভয় পাবেন না। ভয়ের কিছু নেই। এই দেখুন, এটা একটা পিস্তল। এখানে 12 রাউন্ড গুলি ভরা আছে। সেফটি ক্যাচ লাগানো বলে ট্রিগার টিপলেও গুলি হবে না। এই দেখুন, আমি সেফটি ক্যাচ খুলে ফেললাম। এখন ট্রিগার টিপলেই গুলি হবে। তিনি এতটাই হতভম্ব হলেন যে তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি বললাম, এখন যদি আমি গুলি করি তাহলে প্রচণ্ড শব্দ হবে, কিন্তু কেউ এখানে আসবে না। সবাই ভাববে মুক্তিবাহিনী আবার আক্রমণ করেছে। তুমি গুলি করবে? আমি বললাম, ভোর হতে বেশি বাকি নেই। এখন যদি আপনি আমাকে লুকিয়ে স্টেশনে নিয়ে ঢাকার ট্রেনে তুলে দেন তাহলে গুলি করব না। যদি রাজি না হন অবশ্যই গুলি করব। এতে মন খারাপ করবেন না। যা ঘটবে আল্লাহর হুকুমেই ঘটবে। আর আপনি যদি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেন সেটাও আল্লাহর হুকুমেই করবেন। তিনি মূর্তির মতো বসে আছেন। তার দৃষ্টি আমার হাতে ধরে রাখা পিস্তলের দিকে। তিনি খুব ঘামছেন। মাঝে মাঝে হাত দিয়ে কপালের ঘাম মুছছেন। ফজরের আজান হলো। তিনি বললেন, চলো, তোমাকে নিয়ে শ্যামগঞ্জের দিকে রওনা হই। সকাল 9টায় একটা ট্রেন ভৈরব হয়ে ঢাকায় যায়। তিনি আমাকে শ্যামগঞ্জের ট্রেনে তুলে দিয়ে চলে যেতে পারতেন, তা করলেন না। আমার সঙ্গে রওনা হলেন। একজন স্বামী তার স্ত্রীকে যতটা যত্ন করে ততটাই করলেন। ট্রেনে কামরা ফাঁকা ছিল। তিনি আমাকে বেঞ্চে পা ছড়িয়ে শুয়ে ঘুমাতে বললেন। আমি তাই করলাম। পথে কোনো মিলিটারি চেকিং হলো না, কিংবা হয়তো হয়েছে, আমি ঘুমিয়েছিলাম বলে জানি না। ঢাকায় পৌঁছলাম বিকেলে। তখন ভারী বর্ষণ হচ্ছে। রাস্তায় হাঁটু পানি। রিকশায় ভিজতে ভিজতে বাড়ির দিকে যাচ্ছি। আমার স্বামী বললেন, আমার কিন্তু ফিরে যাওয়ার ভাড়া নেই। আমি জবাব দিলাম না। আমাদের বাড়ির গেট খোলা, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পর দাদাজান ভীত মুখে দরজা খুললেন। তিনি দাড়ি রেখেছেন। মুখ ভর্তি দাড়ির জঙ্গলে তাকে চেনা যাচ্ছে না। আমাকে দেখে তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। টেনে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমার মনেই পড়ল না একজন মানুষ গেটের বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। তার ফিরে যাওয়ার ভাড়া নেই। দাদাজান স্তব্ধ হয়ে হুজরাখানার সব গল্প শুনলেন। ক্যাপ্টেন শামসের আগমন, আমার বিবাহ, কিছুই বাদ গেল না। দাদাজান মেঝের দিকে তাকিয়ে আমার চোখে চোখ না রেখে বললেন, বিয়ের পর বদটার সঙ্গে শারীরিক কিছু কি হয়েছে? আমি বললাম, না। দাদাজান হাঁপ ছেড়ে বললেন, তাহলে বিবাহ বৈধ হয় নাই। জাহাঙ্গীর হারামজাদাটাকে আমি লাথি দিয়ে বিদায় করছি। দাদাজান হয়তো হাফেজ জাহাঙ্গীরকে লাথি দিয়ে বিদায় করতেই ঘর থেকে বের হলেন। ফিরলেন তাকে সঙ্গে নিয়ে। তিনি এতক্ষণ ঝুম বৃষ্টিতে ভিজছিলেন। দাদাজান বললেন, তুমি আমার নাতনিকে কষ্ট করে পৌঁছে দিয়েছ, এজন্য তোমাকে ধন্যবাদ। শুকনো কাপড় দিচ্ছি, কাপড় পরো। খাবার দিচ্ছি, খাবার খেয়ে বিদায় হয়ে যাও। আমার নাতনি তোমাকে তালাক দিয়েছে, কাজেই এখন তুমি আর তার স্বামী নও। জাহাঙ্গীর হালকা গলায় বললেন, সে আমাকে তালাক দিতে পারবে না। কেন পারবে না? তাকে বিয়ের সময় সেই অধিকার দেওয়া হয় নাই। দাদাজান বললেন, তাহলে তুমি তালাক দিবে। আমি কাজী ডেকে আনছি, তুমি কাজের সামনে তালাক দিয়ে বিদায় হবে। বুঝেছ? জি। জাহাঙ্গীর ভেজা কাপড় বদলালেন না, খাবারও খেলেন না। কঠিন চোখ মুখ করে সোফায় বসে রইলেন। দাদাজান বললেন, হারামজাদা, তুই আমাকে চিনিস না। আমি তোর চামড়া খুলে ফেলব। জাহাঙ্গীর বললেন,
গালাগালি করছেন কেন? যা করা হয়েছে আপনার নাতনির মঙ্গলের জন্য করা হয়েছে। দাদাজান বললেন, আবার ফরফর করে কথা বলে। আমি কাঁচি দিয়ে তোর জিভ কেটে ফেলবো। দাঁড়া, কাঁচি নিয়ে আসি। দাদাজান হঠাৎ কেন রেগে অস্থির হলেন বুঝলাম না। তিনি সত্যি সত্যি বিশালে কাঁচি নিয়ে ফিরলেন। তার আগেই জাহাঙ্গীর সোফায় এলিয়ে পড়লেন। জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল। এই মানুষটি গুনে গুনে 3 সপ্তাহ প্রবল জ্বরে ভুগল। তাকে রাখা হলো একতলার একটি ঘরে। বাংলা সিনেমার নায়িকাদের মতো আমি আমার স্বামীর সেবা যত্ন করলাম তা যেন কেউ মনে না করেন। মাঝে মাঝে দরজার সামনে দাঁড়িয়ে উঁকি দিয়েছি। এই পর্যন্তই। তার নিউমোনিয়া হয়ে গিয়েছিল। ডাক্তার জবাব দিয়ে দেওয়ার পর দাদাজান তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। কঠিন গলায় বললেন, হাসপাতালে গিয়ে মরুক, আমার এখানে না। ন্যাশনাল হাসপাতালের সঙ্গে ব্যবস্থা করা হলো। তারা অ্যাম্বুলেন্স নিয়ে রোগী নিতে এলো। রোগী সবাইকে অবাক করে দিয়ে বলল, আমাকে হাসপাতালে নিতে হবে না, আমার রোগ সেরে গেছে। আমার বাপজানের মৃত্যু হয়েছে, আমি এখন গদিনসীন পীর। দাদাজান বললেন, তোমাকে কে বলেছে? জিনের বাদশা এসে বলে গেছে? তিনি এই প্রশ্নের জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আল্লাপাক যখন কাউকে বিপদ দেন তখন পরপর 3বার দেন। তোমার জীবনে আরও 2বার মহাবিপদ আসবে। তখন এক মনে দোয়া গাঞ্জল আরশ পাঠ করবে। আরেকটা কথা, কুকুর থেকে সাবধান, একটা পাগলা কুকুর তোমাকে কামড়াবে। দাদাজান বললেন, চুপ থাক বুড়বাক, ফকির সাহেব চলে এসেছেন। পেটে পাড়া দিলে নাক মুখ দিয়ে ফকিরই বের হয়ে যাবে। হাফেজ জাহাঙ্গীর দাদাজানের কথা শুনে মনে হয় মজা পেয়েছেন। তার মুখ ভর্তি হাসি। দাদাজান বললেন, তুই হাসছিস কেন? আপনার অকারণ রাগ দেখে হাসছি। আপনি চাইলে আপনাকে একটা তাবিজ দেব, তাবিজ ধারণ করলে রাগ কমবে। আর একটা কথাও না, কথা বললেই থাপ্পড় খাবি। ন্যাশনাল হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে রেল স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। আমরা তার ভাড়া দিতে ভুলে গেলাম। তিনি চাইলেনও না। মার্চ মাস। সে বছর মার্চ মাসে অস্বাভাবিক গরম পড়েছিল। আকাশ থেকে রোদের বদলে আগুন ঝরছে। গাছের কোনো পাতাই নড়ছে না। আসন্ন দুর্যোগে ঝিঁঝি পোকা দিনের বেলায় ডাকে, এখন তাই ডাকছে। প্রচণ্ড গরমে কালো পোশাক পরা আর্টিলারির প্রধান মেজর ফারুক খুব ঘামছেন। গায়ের কালো শার্ট ভেজে উঠেছে। তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ মেঘে ঢাকা। গত কয়েকদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। মেঘের কারণেই গরম বাড়ছে। গ্রিন হাউস ইফেক্ট। এক সময় নাকি পৃথিবীর গরম বাড়তে বাড়তে এমন হবে যে মানুষ ও পশু পাখির বসবাসের অযোগ্য হবে। ফারুকের মনে হচ্ছে সেই দিন বেশি দূরের নয়। মেজর ফারুক দলবল নিয়ে চট্টগ্রামের হাটহাজারের জঙ্গলে। তার শীতকালীন রেঞ্জ ফায়ারিংয়ের শিডিউল। মার্চ মাসে শীত নেই, চামড়া পোড়ানো গরম পড়েছে। সকালবেলা মাঝারি পাল্লার কামানে কয়েক দফা গুলি চালানো হয়েছে। জোয়ানরা তার মতোই ক্লান্ত। তিনি সুবেদার মেজর ইশতিয়াককে ডেকে বললেন, আজকের মতো ফায়ারিং বন্ধ। ইশতিয়াক বলল, স্যারের কি শরীর খারাপ করেছে? ফারুক বললেন, আই এম ফাইন, গেট মি আ গ্লাস অফ ওয়াটার। তার জন্য তৎক্ষণাৎ পানি আনা হলো। পানির গ্লাসে বরফকুচি ভাসছে। ফারুক গ্লাস হাতে নিয়েও ফেরত পাঠালেন। ইশতিয়াক বলল, স্যার পানি খাবেন না? ফারুক বললেন, না, একজন সৈনিক সর্ব অবস্থার জন্য তৈরি থাকবে। সামান্য গরমে কাতর হয়ে বরফ দেওয়া পানি খাবে না। বরফ ছাড়া পানি দেই? না। মুক্তিযুদ্ধের সময় এক নাগারে 2 দিন পানি না খেয়েছিলাম। ইশতিয়াক বলল, পানি ছাড়া কেন ছিলেন স্যার? বাংলাদেশে তো পানির অভাব নেই। যেখানে ছিলাম সেখানে সুপেয় পানির অভাব ছিল। সবে পাট পচা নোংরা পানি। ভাগ্যিস পানি খায়নি। যারা খেয়েছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। সেবার আমাদের হাতে অল্প বয়সী একজন পাকিস্তানি ক্যাপ্টেন ধরা পড়েছিল। তার সঙ্গে ছিল বোতল ভর্তি পানি। দাঁড়াও, তার নামটা মনে করি। এস দিয়ে নাম। ইদানিং কেন যেন পুরনো দিনের কারণ আমি মনে পড়ে না। যাক, মনে পড়েছে, শামস। রাজপুত্রের মতন চেহারা। মাইকেল অ্যাঞ্জেলো ডেভিডের খুঁত থাকলেও তার কোনো খুঁত ছিল না। খাড়া নাক, পাতলা ঠোঁট, মাথার চুল কোঁকড়ানো, আবু লাহাবের মতো গায়ের রং। স্যার, আবু লাহাবকে? আমাদের প্রফেটের চাচা। ওই সূরা নিশ্চয়ই পড়েছ, আবু লাহাবের 2 হস্ত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। পড়েছি স্যার, সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ আগুন। আবু লাহাবের অর্থ আগুনের পিতা। লাহাবের গাত্রবর্ণ ছিল আগুনের মতো। ক্যাপ্টেন শামসের গাত্রবর্ণও তাই। সঙ্গে ক্যামেরা থাকলে তার একটা ছবি তুলে রাখতাম।
মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যেই জিনিসটার অভাব অনুভব করেছি তা হলো একটা ভালো ক্যামেরা। ছবি তোলার মতো অপূর্ব সব সাবজেক্ট পেয়েছি। সমস্যা হচ্ছে সৈনিকের হাতে রাইফেল মানায়, ক্যামেরা মানায় না। এখন অবশ্যই আমার সঙ্গে ক্যামেরা আছে, লাইকা নাম, জার্মানি ক্যামেরা, কিন্তু ছবি তোলার সাবজেক্ট পাচ্ছি না। সুবেদার মেজর ইশতিয়াক বিনীত গলায় বলল, স্যার, এক গ্লাস পানি খান। বরফ ছাড়া এক গ্লাস পানি দিতে বলি? না, ক্যাপ্টেন শামসের গল্পটা শোনো। আমি তার পানির বোতলের সবটা পানি ঢকঢক করে খেয়ে ফেললাম। তাকে বললাম, থ্যাংক ইউ, ইউ সেভড মাই লাইফ। পানের বদলে তুমি কি চাও? সে বলল, ইয়েস, আই অলসো ওয়ান্ট টু সেভ মাই লাইফ। আমি বললাম, এইটা সম্ভব না, কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করা হবে। সে কিছুক্ষণ শিশুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। শিশুর দৃষ্টির অর্থ হচ্ছে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। সে বলল, আমার হাতে কতক্ষণ সময় আছে? আমি বললাম, আধা ঘন্টা ম্যাক্সিমাম। সে বলল, এক কাপ কফির সঙ্গে একটা সিগারেট খেতে চাই। চা কফি নেই, তোমাকে সিগারেট দিতে পারবো। আমি K2 সিগারেটের প্যাকেট তার দিকে বাড়িয়ে দিলাম। তাকে বললাম, মৃত্যুর জন্য তৈরি হওয়া মাত্র আমাকে বলবে। শামস বলল, একজন সৈনিক সবসময় মৃত্যুর জন্য তৈরি। পাকিস্তানি ওই ক্যাপ্টেনের কথা আমার মনে ধরেছিল। এখনও সুযোগ পেলেই আমি বলি, একজন খাঁটি সৈনিক সব সময় মৃত্যুর জন্য তৈরি। একজন খাঁটি সৈনিক যুদ্ধ ছাড়াও সারা জীবন রণক্ষেত্রে কাটায়। পাকিস্তানি ওই ক্যাপ্টেনের মৃত্যুর জন্য কি আপনার কোনো অনুশোচনা আছে? ফারুক বললেন, অনুশোচনা নেই। তাকে আমি নিজ হাতে গুলি করি। ওই ক্যাপ্টেন আমাদের অনেক মেয়েকে রেপ করেছে। তার অভ্যাস ছিল রেপ করার পর সে কামড়ে মেয়েদের স্তনের বোটা ছিঁড়ে নিত। এটা ছিল তার ফান পার্ট। ইশতিয়াক বললেও, কি বলেন স্যার? যুদ্ধ ভয়াবহ জিনিস ইশতিয়াক, যুদ্ধে কোনো ফান পার্ট লাগে। যাই হোক, এখন আমি এক গ্লাস পানি খাবো, বরফ দিয়েই খাবো। একটা জিপ রেডি করতে বলো, আমি হালি শহর যাব, একজনের সঙ্গে দেখা করব, তবে রাতেই ফিরব। স্যার, আমি কি সঙ্গে যাব? যেতে পারো। হালি শহরে কার কাছে যাবেন? একজন পীর সাহেবের কাছে। তিনি জন্মান্ধ, বিহারি। কোরআনে হাফেজ বলে অনেকেই তাকে আন্ধা হাফেজও ডাকে। তুমি কি তার বিষয়ে কিছু জানো? জি না স্যার। আমার জানা মতে তিনি একমাত্র মানুষ যিনি ভবিষ্যৎ চোখের সামনে দেখেন। আল্লাহ পাক অল্প কিছু মানুষকে অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠান, তিনি তাঁদের একজন। বলেন কি স্যার? আমি তোমাকে সত্যি কথা বলছি। ভালো কথা। আমিও যে পীর বংশের সন্তান তা কি জানো? জি না স্যার। আমি পীর বংশের ধারা অনুযায়ী আমি এখন গদিনসীন পীর, অথচ আমার কোনো ক্ষমতাই নেই। এইটা একটা আফসোস। তবে আফসোস থাকা ভালো। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। ইশতিয়াক বলল, স্যার, আপনি মাঝে মাঝে ফিলোসফারদের মতন কথা বলেন। মেজর ফারুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সরি ফর দ্যাট। একজন সৈনিক সব সময় সৈনিকের মতো কথা বলবে, ফিলোসফারদের মতো বা রাজনীতিবিদদের মতো কথা বলবে না। আই হেট বোথ দ্য ক্লাসেস। ইশতিয়াক বলল, স্যার, একটা কথা বলি। ফারুক বললেন, বলো। আপনি প্রায়ই মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার সব গল্প করেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধে খুব অল্প সময় ছিলেন। আপনি যুদ্ধে গেলেন নভেম্বরের শেষ দিকে, দেশ স্বাধীন হলো ডিসেম্বরে। ফারুক বললেন, তুমি কি আমার গল্প অবিশ্বাস করছো? জি না স্যার। একটা যুদ্ধে 24 ঘন্টায় অনেক কিছু ঘটে যেতে পারে, পারে না? পারে স্যার। ক্যাপ্টেন শামস নিয়ে আমি যে গল্পটি প্রায় করি তা অন রেকর্ড আছে জেনারেল ওসমানের যুদ্ধকালীন আর্কাইভে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। অতিরিক্ত চালাক হয়েও না। সেনাবাহিনী অতিরিক্ত চালাকদের জন্য নয়। সরি স্যার। টিনের বেড়া, টিনের চালা, ছোট্ট কামরা, দড়ির চার পায়ের উপরে এক কোণায় প্রচণ্ড গরমেও উলের চাদর গায়ে আন্ধাপীর বসে আছেন। চার পায়ের এক কোণায় বিশাল হারিকেন। হারিকেনের কাজ ঠিকমতো লাগানো হয়নি বলে বুনকা বুনকা ধোঁয়া বের হচ্ছে। বাতাসের কারণে ধোঁয়া যাচ্ছে আন্ধাপীরের নাকে মুখে। তাতে তাকে মোটেও বিব্রত মনে হচ্ছে না। চাদরের বাইরে তার ডান হাত বের হয়ে আছে, হাতে মোটা দানার তসবি। দানাগুলির এক একটির রং এক এক রকম। মেজর ফারুকের মনে হলো এরকম একটা তসবি ফরিদা পেলে খুশি হতো, মালা বানিয়ে গলায় পরত। এই ধরনের চিন্তা মাথায় আসায় ফারুক খানিকটা লজ্জিত বোধ করলেন। ফারুক বললেন, পীর সাহেব, আসসালামু আলাইকুম। আন্ধা হাফেজ সালামের জবাবে মাথা নাড়লেন।
মুখে সালামের উত্তর দিলেন না। আন্ধা হাফেজ পরিষ্কার উর্দুতে বললেন, বিহারিরা শুদ্ধ উর্দু জানে না। আপনি সৈনিক মানুষ, আপনি কষ্ট করে আমার কাছে এসেছেন। আমি আপনার জন্য কি করতে পারি বলুন। হুজুর, আমি সৈনিক মানুষটা কি করে টের পেলেন? আন্ধা হাফেজ হাসতে হাসতে বললেন, আমি কোনো আধ্যাত্মিক ক্ষমতায় এই সংবাদ পাইনি। আপনি বুট পায়ে দিয়ে এসেছেন, বুটের শব্দে টের পেয়েছি। বুট জোড়া খুলে আমার পাশে বসুন। ফারুক তাই করলেন। আন্ধাপীর বললেন, সৈনিকদের সম্পর্কে একটি রসিকতা শুনবেন? শুনব। বলা হয়ে থাকে সৈনিকদের বুদ্ধি থাকে হাঁটুতে। এটা ঠিক না, তাদের বুদ্ধি থাকে বুট জুতায়। যখন তারা বুট পরে তখন তারা বুদ্ধিশূন্য মানুষে পরিণত হয়, তখন তাদের বুদ্ধি চলে যায় বুট জুতায়। এই কারণে কোনো সৈনিক যখন আমার কাছে আসে আমি তাকে বুট খুলে আমার কাছে বসতে বলি। এখন বলুন, আমার কাছে কেন এসেছেন? ফারুক বললেন, আমি একটা কাজ করার পরিকল্পনা করেছি, আপনার দোয়া নিতে এসেছি। আন্ধাপীর বললেন, আপনার ডান হাতটা আমার দিকে বাড়ান, আমি ধরে দেখি। ফারুক হাত বাড়ালেন। আন্ধাপীর দুই হাতে ফারুকের হাত ধরলেন। সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাসের কাছে দেওয়া বর্ণনায় মেজর ফারুক হাত ধরাধরির এই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হঠাৎ তার মনে হলো শরীর দিয়ে যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো তার শরীর অবশ হয়ে গেছে। মেজর ফারুকের বর্ণনার সঙ্গে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাধক অনুকূল ঠাকুরের প্রথম সাক্ষাতের মিল আছে। শীর্ষেন্দু লিখেছেন, ঠাকুর আমার গায়ে হাত রাখা মাত্র আমার শরীরের ভেতর দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো আমার শরীর অবশ হয়ে গেল। আন্ধা হাফেজ ফারুকের হাত ছেড়ে দিয়ে বললেন, আপনার পরিকল্পনা অতি বিপজ্জনক এবং অতি ভয়ঙ্কর। কাজটা যদি আপনি নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য না করেন তাহলে সফলকাম হবেন এবং বিপদেও পড়বেন না। তবে সময় এখনো আসেনি। যে কোনো কাজের জন্য নির্ধারিত সময় আছে। ফারুক বলল, নির্দিষ্ট সময় সম্পর্কে আপনি কি আমাকে জানাবেন? জানাবো। ফারুক বললেন, যদি ইজাজত দেন তাহলে আমি উঠব। আন্ধা হাফেজ মাথা নাড়লেন এবং ফারুকের দিকে হাতের তসবি এগিয়ে দিলেন। ক্ষীণ গলায় বললেন, আমার সামান্য উপহার গ্রহণ করুন। এই উপহার আপনার কোনো কাজে আসবে না, তা জানি। তবে আপনার প্রিয় কাউকে উপহার দিতে পারেন। একই জিনিসের নানান ব্যবহার হয়ে থাকে। যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে, সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়। হাতের তসবি গলার মালাও হতে পারে। আন্ধা হাফেজ কথার মাঝখানেই চার পায়ের নিচ থেকে দুটি কালো বিড়াল লাফ দিয়ে হাফেজের দুই পাশে বসল। ফারুকের মনে হলো বিড়াল দুটিও অন্ধ। জিপ শহরের দিকে ছুটে চলেছে। ফারুক চোখ বন্ধ করে বসে আছেন। তাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে, ঠান্ডা বাতাসও ছেড়েছে। মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি দূরেই হতে থাকবে নাকি এগিয়ে আসবে? বড় ধরনের ঝাঁকি খেয়ে জিপ থেমে গেল। ফারুক বললেন, সমস্যা কি? ড্রাইভার বলল, চাকা পাংচার হয়েছে স্যার, স্পেয়ার আছে, 10 মিনিট লাগবে। ফারুক সিগারেট ধরাতে ধরাতে বললেন, টেক ইউর টাইম। ইশতিয়াক বলল, স্যার কি জিপ থেকে নামবেন? ফারুক জবাব দিলেন না। সিগারেটে টান দেওয়া মাত্র তার মাথায় আবারও পুরনো পরিকল্পনা চলে এসেছে। শেখ মুজিবকে হত্যা করে দেশে একনায়কতন্ত্রের অবসান ঘটানো। পরিকল্পনা এখন ঈগল পাখি। পাখির দুই ডানার একটি ডানা হলো সামরিক। হত্যা কিভাবে করা হবে, কারা করবে? দ্বিতীয় ডানা হচ্ছে রাজনৈতিক। এত বড় ঘটনা রাজনৈতিকভাবে কিভাবে সামাল দেওয়া হবে? এই দায়িত্ব দেওয়া হয়েছে তার ভাইরা ভাই মেজর রশিদকে। সে ইতোমধ্যেই কাজ শুরু করেছে, তার উপর ভরসা করা যায়। কাগজে কলমে করা নিখুঁত পরিকল্পনা বাস্তবে ভেস্তে যায়, তুচ্ছ কারণেই ঘটে। এ কিংডম ইজ লস্ট ফর এ নেইল। পরিকল্পনা কি কি কারণে জলে ভেসে যেতে পারে ফারুক তা ভাবার চেষ্টা করছেন। 1. পরিকল্পনা বাস্তবায়নের আগেই প্রকাশ পেয়ে যাবে। পরিকল্পনাকারী ধরা খাবে, তাদের কোর্ট মার্শাল হবে। পাকিস্তানি ক্যাপ্টেন শামস যেভাবে হতভম্ব চোখে পিস্তলের নলের দিকে তাকিয়েছিল, তাকেও সেইভাবেই কোনো এক পিস্তলের নলের দিকে তাকাতে হবে। 2. মূল পরিকল্পনায় অতি অল্প কিছু মানুষকে জানানো হবে যাদের দিয়ে কার্য সমাধা করাতে হবে। তারা বেঁকে বসতে পারে, তারা বলতে পারে বঙ্গবন্ধুকে হত্যার প্রশ্নই ওঠে না। 3. ফারুকের হাতে ট্যাঙ্ক বহর আছে। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত 30টি T-54 ট্যাঙ্ক এবং 400 রাউন্ড ট্যাঙ্কের গোলা
বাংলাদেশকে উপহার হিসাবে দিয়েছেন। গোলা এখন গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তালাবন্ধ। ফারুক ট্যাঙ্ক বাহিনীর প্রধান, কিন্তু তার ট্যাঙ্ক গোলাশূন্য, এমনকি মেশিন গানের গুলি পর্যন্ত নেই। এই ট্যাঙ্ক আর খেলনা ট্যাঙ্ক তো একই। জিপ চলতে শুরু করেছে। ফারুক কিছুই জানেন না। তিনি এতক্ষণ ছিলেন ঘোরের মধ্যে, হঠাৎ ঘোর কেটেছে। ফারুক আনন্দে অভিভূত হলেন, কারণ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, ঝুম বৃষ্টি। তার ইচ্ছে করছে জিপ থামিয়ে কিছুক্ষণ রাস্তায় নেমে বৃষ্টিতে ভেজেন। তিনি বৃষ্টি বিষয়ক একটা বিখ্যাত কবিতা মনে করার চেষ্টা করছেন। কিছুতেই মনে পড়ছে না, শুধু একটা লাইন মনে আসছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান।